হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি লাকি ভাস্কর মুভিটাকে। অনেকেই হয়তো জেনে গেছো মুভিটা কিসের ওপর বেস করে বানানো হয়েছে। হর্ষদ মেহতা স্ক্যামের সাথে অনেকটা রিলেটেড এই মুভিটা, তবে আরও ইন্টেলিজেন্ট ওয়েতে। কিভাবে একটা গরিব ছেলে এত বড় মিলিনিয়ার হতে পারে, সেই সব গল্প নিয়ে চলে এসেছি এই মুভিটা এক্সপ্লেন করতে। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ভাস্কর কুমারকে দেখতে পাই, যে রানিং করতে করতে স্টক মার্কেটের ব্যাপারে আমাদেরকে বলছিল। সে বলছিল পয়সা কামানোর রাস্তা কিন্তু অনেক রকম আছে, কিন্তু এই সব লোকেরা দালাল স্ট্রিটকে সালাম ঠোকে, আর এই কারণেই তো বোম্বেকে ক্যাপিটাল অফ মানি বলে। ভাস্কর যখন এই সব কিছু আমাদেরকে বলছিল, তখনই তার কাছে সিবিআই এর অফিসার চলে আসে। সিবিআই এর চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষ্মণ রাও এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ভাস্করকে তারই ব্যাংকে নিয়ে চলে যায়, যেখানে ভাস্কর আগে কাজ করত। সেখানে লক্ষ্মণ রাও বলে, তোমার উপরে একটা অনেক বড় ফ্রডের আরোপ লেগেছে। ভাস্কর এখানে সিবিআই অফিসারকে নিজের গল্পটা শুরু থেকে বলা শুরু করে। গল্পটা চলে যায় 1989-এ, আর আমরা জানতে পারি ভাস্কর 1989-এ মাগদা ব্যাংকে একটা এমপ্লয়ি হিসাবে কাজ করত, আর তার স্যালারি ছিল 6000 মাত্র। কিন্তু ভাস্কর নিজের কাজটা খুবই মনোযোগ দিয়ে করে এসেছে, আর টানা 3 বছর ধরে সে বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। ভাস্করের ব্যাংকে আসার পর প্রথম কাজ এটাই ছিল, সে নারায়ণ স্যারের সাথে ব্যাংকে যাবে আর ব্যাংকের ভল্ট থেকে টাকা বার করবে, কারণ ভাস্কর একজন ক্যাশিয়ার ছিল। সেই কারণে সব পয়সার দায়িত্ব তার উপর থাকতো। পরে যদি পয়সাগুলো বেঁচে যেত, তখন সে নারায়ণ স্যারের সাথে গিয়ে আবার ভল্টে সেই পয়সাগুলো রেখে দিত। আর তার সাথে সাথে ভাস্করের আরো একটা ধান্দার ব্যাপারে আমরা জানতে পারি। ভাস্করের ব্যাংকের সামনে একটা ক্যাফে আছে। ভাস্করের যখন ব্যাংকের ডিউটিটা শেষ হয়ে যায়, তখন সে ওখানে গিয়ে কিছু লোকেদেরকে হেল্প করে, আর তার বিনিময়ে তাদের থেকে পয়সাও নেয়। আসলে সে ফর্ম ভরে দিত আর ডকুমেন্টস লিখে দিত, এইসব জিনিসে সে হেল্প করতো। এই কাজটা ভাস্কর নিজের বেস্ট ফ্রেন্ড সাম্বার সাথে করতো। আর তার সঙ্গে সঙ্গে ভাস্করের স্যালারি যেহেতু 6000 টাকা ছিল, তার সংসার সেভাবে চলতো না। আর তার সঙ্গে সঙ্গে সে পুরো পাড়ার কাছ থেকে টাকা ধার নিয়ে রেখে দিয়েছিল। আর এই সবকিছুর মধ্যে সব থেকে বেশি ধার সে পাটেল ভাইয়ের থেকে নিয়েছিল, যেটা ছিল 12000 টাকা। আর তারপর আমরা ভাস্করের ফ্যামিলির ব্যাপারে জানতে পারি, যেখানে আমরা দেখতে পাই তার বাবাকে। তার বাবা প্রথমে সিএ ছিল, তবে তার ফ্রেন্ডের সাথে সে ব্যবসা করার সময় তার ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দেয়। সেই কারণে তার বাবার বডি এখন প্যারালাইজ হয়ে গিয়েছে, আর সে আর কথাও বলতে পারে না। তারপরে আমরা ভাস্করের ওয়াইফকে দেখতে পাই। তাদের দুজনের লাভ ম্যারেজ ছিল, আর তাদের একটা 6 বছরের ছেলেও রয়েছে, যার নাম হচ্ছে কার্তিক। আর যেহেতু তারা অনেক গরিব, তাই জন্য ভাস্করের ওয়াইফ সুমতিকে সবকিছু ম্যানেজ করে চলতে হয়, কারণ ভাস্করের একটা ভাই আর একটা বোনও রয়েছে। তারা দুজন এখন কলেজে পড়ছে। আর এদিকে আমরা সুমতির ফ্যামিলিকে দেখতে পাই। সুমতির ফ্যামিলি ভাস্করকে একদম পছন্দ করতো না। তারা তো এটা চাইতো যে সুমতি যেন ভাস্করকে ছেড়ে নিজের ঘরে ফেরত চলে আসে, কারণ তার ভাই যথেষ্ট পয়সাওয়ালা ঘরের লোক ছিল। তাই জন্য তার মা সুমতিকে বলে যে তুই তোর বরকে ছেড়ে এখানে চলে আয়, তোর দাদা এখনো বেঁচে রয়েছে, তোকে আবারও বিয়ে দিয়ে দেবে। আর যেহেতু ভাস্করের কাছে পয়সা ছিল না, তাই জন্য সুমতির বাড়ির লোকেরা ভাস্করকে সম্মান করতো না। আর এটা দেখে সুমতির একদমই ভালো লাগে না, কিন্তু তার সত্ত্বেও ভাস্কর তার ওয়াইফ, বাচ্চা এবং পুরো পরিবারের সবসময় খেয়াল রাখে। আর এইদিকে আমরা দেখতে পাই পাটেল ভাই যখন তখন তার বাড়িতে চলে আসে তার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য। এদিকে ভাস্কর থেকে পয়সা দেবে? তার স্যালারি তো মাত্র 6000 টাকা। সে যদি সেই টাকাটা দিয়ে দেয়, তার সংসার চলবে বা কি করে? আর এদিকে সুমতিও নিজের আচারের ব্যবসা শুরু করতে চায়, কিন্তু আগে থেকেই ভাস্করের একটা লোন চলছে, যার কারণে তারা এগুলো করতে পারবে না। তারপরে আমরা ব্যাংকে ভাস্করের বেস্ট ফ্রেন্ড শাম্বাকে দেখতে পাই। আসলে শাম্বা আর ভাস্কর আগে সঙ্গেই পড়তো। শাম্বা ফেল করার কারণে সে পিয়নের চাকরি পেয়ে যায়, আর ভাস্কর পাশ করে ক্যাশিয়ারের চাকরি পেয়ে যায়। ভাস্কর যখন নিজের ডিউটি শেষ করে ক্যাফেতে যায়, সেখানে একটা লোক বারবার তার কাছে আসে। তার নাম হচ্ছে অ্যান্থনি। ভাস্কর তখন তাকে বলে, তোমার কাজটা হবে না। আসলে অ্যান্থনি 2 লাখ টাকার দরকার, কিন্তু তার কাছে ধার রাখার জন্য কিচ্ছু নেই। অ্যান্থনি তখন বলে সে মালয়েশিয়া থেকে 40 খানা টিভি আনিয়েছে, সেটার দাম হচ্ছে 5 লাখ টাকা। যাদের সেখানে টাকা দেওয়ার কথা ছিল, তারা তাকে ঝুলিয়ে দিয়েছে। সে 3 লাখ টাকা দিয়ে দিয়েছে, তবে 2 লাখ টাকার জন্য আটকে যাচ্ছে। কেউ যদি তাকে 2 লাখ টাকা দিয়ে দেয়, তাহলে তাকে সে 20 টাকা দিতে রাজি আছে। সেজন্য ভাস্কর তাকে বোঝাচ্ছিল যে আপনার কাজটা আমি করতে পারবো না। আর তারপরের দিন আমরা পাটেল ভাইকে দেখতে পাই, যে কিনা মন্দিরের বাইরে ভাস্করকে ধরে, আর তাকে ধরে টাকা চায়, আর তাকে অনেক অপমান করে। এমনকি তার পকেটটাও ছিঁড়ে দেয় তার স্কুটির চাবিটা নেওয়ার জন্য। তারপর তার স্কুটি নিয়ে পাটেল ভাই সেখান থেকে চলে যায়। আর এদিকে ভাস্করের অফিস যেতে লেট হচ্ছিল, তাই জন্যই ভাস্কর দৌড়ে দৌড়ে নিজের অফিসে চলে যায়। সে যখন তাড়াতাড়ি করে অফিসে যায়, সে দেখতে পায় যেই পোস্টের জন্য তার প্রমোশন হওয়ার কথা ছিল, সেই পোস্টে অন্য কারুর প্রমোশন হয়ে গিয়েছে। এই ব্যাপারে সে রিজিনাল ম্যানেজারের সাথে কথাও বলে। তখন রিজিনাল ম্যানেজার
ম্যানেজার বলে যে সে ক্যাপেবল, সেই জন্যই আমি তাকে জায়গাটা দিয়েছি। এখানে যখন ভাস্কর জানতে পারে রিজিনাল ম্যানেজার সেই ছেলেটিকে এই কারণেই রেখেছে যেহেতু তারা দুজনেই বাঙালি আর এক জায়গা থেকে বিলং করে, তো তখন ভাস্কর খুব রেগে যায়। তারপরে সে রিজিনাল ম্যানেজারকে গিয়ে উল্টো পাল্টা বলে দেয়। তখন সেই ম্যানেজারটি তাকে উল্টে বলে যে তুমি ক্যাফের বাইরে যে ধান্দাটা চালাও সেটা আমি জিএমকে বললে তোমার চাকরিটা থাকবে তো, এই বলে তাকে উল্টে অপমান করা শুরু করে দেয়। আর এদিকে ভাস্কর মাথা ঠিক না থেকে উল্টো পাল্টা বলে দিয়েছে বলে গিল্ট ফিল করতে থাকে, আর সে উল্টে তার পায়ে হাতে পায়ে ধরে। ভাস্কর উল্টে রিজিনাল ম্যানেজারের হাতে পায়ে ধরে। 3 বছর ধরে ভালো করে কাজ করার পরে ভাস্কর কি পেল সেটাই সে বারবার ভাবছিল, আর সে বাথরুমে গিয়ে কাঁদতেও থাকে। তারপর সে বাথরুম থেকে একেবারে হাসি মুখ নিয়ে বাইরে বেরোয়। তারপরে সে ক্যাফেতে যায় যেখানে সে অ্যান্থনি ভাইকে ডেকেছিল। ভাস্কর তখন অ্যান্থনি ভাইকে বলে আমি যদি তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিই তাহলে তুমি কতদিনে আমাকে সেই টাকাটা ফেরত দেবে? অ্যান্থনি ভাই বলে আজকে শুক্রবার, আমি তোমাকে সানডের মধ্যে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে পারবো, আর তার সঙ্গে 20% ইন্টারেস্টও দেবো। তারপরে ভাস্কর অ্যান্থনিকে বলে ঠিক আছে যাও তুমি তোমার মাল বাঁচিয়ে নাও। তখন অ্যান্থনি অবাক হয়ে যায়। ভাস্কর অ্যান্থনির হাতে 2 লাখ টাকা দিয়ে দেয়। অ্যান্থনি ভাইয়ের সাথে সাম্ভাও যায় সেখানে। আর এদিকে ভাস্কর নিজের ঘরে চলে আসে। সে ঘরে এসে বারবার টেনশন করছিল। সে ভাবছিল কোনো উল্টোপাল্টা তো হয়ে যাবে না, কারণ সে প্রথমবার ব্যাংক থেকে এভাবে টাকা এনেছিল। আর রাত্রেবেলা ভাস্করের বাড়িতে অ্যান্থনি আর সাম্বার চলে আসে। অ্যান্থনি ভাই তো বলেছিল যে সে সানডের মধ্যে পয়সা দেবে, কিন্তু সেই দিন রাতে সে পয়সা নিয়ে চলে আসে। ভাস্করকে তার প্রফিটটা দিয়ে অ্যান্থনি ভাই সেখান থেকে চলে যায়। আর এইভাবে ভাস্করের সাথে অ্যান্থনি ভাই ডিল করে কাজ করতে শুরু করে দেয়। সে ভল্ট থেকে অনেকগুলো পয়সা বার করতো, তারপরে যখন কাজ হয়ে যেত আবার সেই পয়সাগুলো সেই জায়গায় রেখে দিত। আর সেই কারণে ভাস্কর এখন ভালোই ইনকাম করা শুরু করে দিয়েছে। সেই কারণে সুমতির ভাস্করের উপর সন্দেহ হচ্ছিল সে কিছু উল্টোপাল্টা করছে না তো। তখন ভাস্কর তার ওয়াইফকে সবকিছু খুলে বলে। সে বলে সে তার বন্ধুর সাথে ইম্পোর্ট আর এক্সপোর্টের কাজ করছে। এদিক থেকে দেখা যায় তো ভাস্কর কিন্তু মিথ্যে কথা বলেনি, সে শুধু সত্যিটাকে ঘুরিয়ে বলেছে। আর এদিকে ভাস্করের ছেলে বড় করে জন্মদিন পালন করা হয়, আর এখানে অ্যান্থনি ভাইও এসেছিল। অ্যান্থনি ভাই ভাস্করকে বলে আমার ছেলে আমেরিকাতে থাকে, সে আমাকে সেখানে ডাকছে, সেই জন্যই আমি একটা বড় কাজ করতে চাই, তারপরে সেই টাকাগুলো নিয়ে আমি আমেরিকাতে শিফট হয়ে যাব। তখন অ্যান্থনি ভাই বলে মালয়েশিয়া থেকে 3টে দামি গাড়ি আসতে চলেছে, সেগুলোকে যদি আমরা নিয়ে নিতে পারি সেগুলোকে আমরা অনেক ভালো দামে বিক্রি করতে পারবো। সেই 3টে কারের দাম হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু যদি আমরা সেগুলোকে বেচি তাহলে আমরা 50 লাখ টাকা অব্দি প্রফিট করতে পারবো। প্রবলেম হচ্ছে ভাস্কর এখনো অব্দি ওয়ার্ড থেকে শুধু 2 লাখ অব্দি বার করেছিল, সে এত বড় অ্যামাউন্ট বার করেনি। নারায়ণ সেনের সামনে সে 10 লাখ টাকা বার করতে অনেক প্রবলেমে পড়ে যাবে। এই কারণে সে নারায়ণ স্যারকে অনেক জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু নারায়ণ স্যার বারবার ভোল্টের আশেপাশেই ছিল, সেই জন্য ভাস্কর চেষ্টা করেও সেখান থেকে কিচ্ছু করতে পারছিল না। এদিকে ভাস্কর বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তারপরে ভাস্করের মাথায় একটা বুদ্ধি আসে। ভাস্কর তখন তার বেস্ট ফ্রেন্ড সাম্বাকে বলে তুমি বাইরে গিয়ে নারায়ণ স্যারকে কল করো আর তার মেয়ের সঙ্গে আর তার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে শুরু করো, আর আমি এদিকে সব কাজ মিটিয়ে নেবো, যেমন কাজ তেমন কথা। ভাস্কর যখন যাচ্ছিল তখন নারায়ণ স্যার তাকে বলে তো তুমি রেখে আসো, আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। এই বলে ভাস্কর সুযোগ পেয়ে যায়, সেখান থেকে সে তাড়াতাড়ি করে টাকা নিয়ে নেয়। আর তার থেকে বড় প্রবলেম এখন তাদের লাইফে আসার ছিল, কারণ তারা 3টে গাড়ি আনিয়ে নিয়েছিল, কিন্তু সেল করার সময় তখন তারা জানতে পারে ডিলারটি এখন জেলে রয়েছে, তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। এখন ডিলার ছাড়া এগুলো সেল করা যাবে না, না হলে এই কারগুলোর কোনো ভ্যালু নেই। তখন কেউ বুঝতে পারে না তারা কি করবে, তারা অনেক বড় জালের মধ্যে ফেঁসে গিয়েছে। আর এদিকে সবাই ঠান্ডা মাথায় ভাবতে শুরু করে। ভাস্কর পেশেন্স হারায় না, সে ঠান্ডা মাথায় অ্যান্থনি ভাইকে বলে যে আর কোনো ডিলার নেই এখানে। তখন অ্যান্থনি ভাই মাথা লাগিয়ে অন্য একটা ডিলার বার করে যে এটা নিতে রাজি হয়ে যায়, কিন্তু সে থাকে গোয়াতে, সে গোয়াতেই ডেলিভারিটা নেবে। সবার প্রথমে এই 3টে গাড়ির ওপরে সরকারি নাম্বার প্লেট লাগানো হয়, যাতে করে এই গাড়িগুলোকে কোনো পুলিশওয়ালা আটকাতে না পারে, কিন্তু তার সত্ত্বেও পুলিশওয়ালা এই গাড়িগুলোকে আটকে নিয়েছিল। কিন্তু ভাস্করের কাছে এর থেকেও অনেক ভালো প্ল্যান রয়েছিল। সে কটা ভিখারিকে তুলে তাদেরকে নেতা সাজিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিল। পুলিশওয়ালাদেরকে বলেছে ইনি সিএম, এনাকে যেতে দাও। পুলিশওয়ালাগুলো যখন মানতে চাইছিল না তখন সেখানে একটি মেয়েকে তারা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে। তারপরে পুলিশওয়ালা এমনি গলে যায়, কারণ পুলিশওয়ালা তারা বলে যে ইনি সঞ্জয় দত্তের নেক্সট মুভিতে হিরোইন হতে চলেছে, কিন্তু
ইনি এখন মন্ত্রীজির সাথে ট্রাভেল করছে। এটা দেখার পর তো পুলিশওয়ালাটা পুরোপুরি ভ্যাকচাক খেয়ে যায়। তারপরে তারা তাদেরকে ছেড়ে দেয়। তারপরে ভাস্কর এই 3টে গাড়িকে গোয়াতে বিক্রি করে দেয়, আর সেইটার মধ্যে থেকে যতটা প্রফিট হয়েছিল তার থেকে কিছু অংশ সে বাকি লোকেদেরকেও দিয়ে দেয় যারা তাকে এই সব কাজের মধ্যে হেল্প করেছে। তারপরের দিনই আমরা অ্যান্থনিকে দেখতে পাই। সে আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল। যাওয়ার সময় সে ভাস্করকে বলে গিয়েছিল যে যখনই তোমার কোনো কিছুর দরকার পড়বে তুমি সবার আগে আমার সাথে কন্ট্যাক্ট করো। এই বলে তিনি তার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে গেছিলেন। পরের দিন ভাস্কর টাকাটা বোল্টে রাখার জন্য যায়। যখন সে ব্যাংকে যায় তখন সে দেখতে পায় ব্যাংকের বাইরে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সে তো পুরোপুরি ভয় পেয়ে গেছিল। সে যখন ব্যাংকের ভেতরে যায় তার কাছে আরো একটা শকিং নিউজ ছিল। রিজিনাল ম্যানেজার আর এজিএম কে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল ব্যাংকের সাথে ফ্রড করার কারণে। কিন্তু এদিকে ভাস্করের প্রবলেম কিন্তু অন্য ছিল। সে ভাবছিল সে বোল্টে টাকাটা রাখবে কি করে তার সুটকেস থেকে বার করে। তারপরে যখন সে নারায়ণ স্যারের সাথে বোল্টে যায় 40 লাখ টাকা সে বার করে আনে। কিন্তু নারায়ণ স্যার যখন জিজ্ঞাসা করে যে কত বার করা হয়েছে তখন সে বলে যে 50 লাখ। নারায়ণ স্যার তখন জিজ্ঞাসা করে যে তুমি শিওর? সে তখন বলে হ্যাঁ স্যার আমি শিওর। এই বলে সে টাকাটা নিয়ে চলে আসে। আর তারপরে সেখানে জিএম স্যার চলে আসে। তারপর জিএম স্যার এসে ভাস্করকে জিজ্ঞাসা করে তার সুটকেসের মধ্যে কি রয়েছে। তখন ভাস্কর বলে যে সে নিজের কাজের জন্য বাইরে গিয়েছিল, যার কারণে সে ডিরেক্ট এখানে এসেছে, বাড়ি যেতে পারেনি। তারপরে জিএম স্যার তাকে বলে যে সুটকেসটা খুলে দেখাও। আর এদিকে নারায়ণ রায়কে সে বলে যে তুমি এখানে কত পয়সা আছে সেটা গোনো। নারায়ণ রায় যখন পয়সাটা গোনে তখন সেখানে 50 লাখ টাকাই ছিল। আর এদিকে ভাস্করের সুটকেস থেকে কিচ্ছু পাওয়া যায়নি। আসলে ভাস্কর আগে থেকেই সবকিছু সেট আপ করে দিয়েছিল। যখন সে সুটকেসটা নিয়ে এখানে এসেছিল তখন সে সবার আগে পয়সাটা বার করে তার টেবিলের বাকেটের মধ্যে রেখে দিয়েছিল, যার কারণে যখন নারায়ণ রায় কাউন্টিং করছিল সেখান থেকে সেই বাকেটটা তুলেও টাকা কাউন্ট করে নেয়, যার কারণে 50 লাখ টাকাও বেরিয়ে যায়। আর এদিকে ভাস্কর ধরা পড়ে না। আর এই সব কিছুর পরে ভাস্করের কাছে অনেকগুলো টাকা চলে আসে। তারপরে সে জানতে পারে তার ভাইয়ের আমেরিকাতে কাজ লেগেছে। সেখানে যদি সে ইঞ্জিনিয়ারিং করে তাহলে সে অনেক ভালো চাকরি পেতে পারবে। তার জন্যই ভাস্করকে সেখানে অনেকগুলো টাকা দিয়ে দিতে হয়। 6 লাখ টাকা তার সেখানেই বেরিয়ে যায়। আর পরের দিন ব্যাংকের ম্যানেজার ভাস্করকে নিজের কাছে ডাকে। সে তখন ভাস্করকে বলে যে অনেকগুলো লোক সাসপেন্ড হয়ে গিয়েছে, এখন সেই পোস্টগুলো খালি রয়েছে, আর আমরা চাই তোমার প্রমোশনটা করে দিতে, কারণ তুমি এতদিন ধরে অনেক নিষ্ঠার সাথে কাজ করেছো। আর এখানে ভাস্করকে ক্যাশিয়ার থেকে সোজা এজিএম বানিয়ে দেওয়া হয়েছিল, মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আর এখন তার স্যালারি হবে 19,500 টাকা। আর তার সাথে সাথে তাকে ওই মারুতি কারটাও দিয়ে দেওয়া হয়, যেটা তার খুব পছন্দ ছিল। আর এই কথাটা সবার আগে গিয়ে সে সুমতিকে বলে। সুমতি এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপরে গল্পটা প্রেজেন্টে চলে আসে। তখন সিবিআই অফিসার বলে যে তোমার স্যালারি 19,500 ছিল, তাহলে তোমার ব্যাংকে 100 কোটি টাকা কি করছে? সামান্য ব্যাংক এমপ্লয়ের কাছে তো এত টাকা আসার কথা নয়। ভাস্কর তখন বলে যে তার কাজ এখন ছিল হর্ষাত মেহরার অ্যাকাউন্টটাকে চেক করা। এখানে হর্ষাত মেহতাই হতো, কিন্তু এখানে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা আরো জানতে পারি ব্যাংক থেকে সোজা ব্যাংকে লোন দেওয়া যায়, কিন্তু তার মাঝখানে একটা অনেক বড় ব্রোকারের হওয়া জরুরি ছিল। মাগধা ব্যাংক অন্য একটা ব্যাংকে লোন দিতে পারবে, কিন্তু তার মাঝখানে ব্রোকারটা হবে হর্ষাত মেহরা। যখন মাগধা ব্যাংক কাটারি ব্যাংকে লোন দেবে সবার আগে এই পয়সাটা হর্ষাত মেহতার অ্যাকাউন্টে যাবে, তারপর সেখান থেকে কাটারি ব্যাংকে যাবে। আর লোনটাকে চোকানোর প্রসেসও সেমই ছিল। আর এটার কারণে হর্ষাত মেহতা অনেকগুলো কমিশনও পায়, আর এটার কারণে হর্ষাত মেহরা অনেকগুলো কমিশনও পায়। আর এখানে হর্ষিত মেহরার একটা অ্যাসিস্ট্যান্টও আছে, যে কিনা বিআর সাইন করানোর জন্য বারবার ব্যাংকে আসতে থাকে। ভাস্করকে এসে এটাও বলে যে কোনো সময় একটু লেট হয়ে যেতে পারে। ভাস্কর বলে আমি এখন এটা দেখে নিচ্ছি, তবে পরেরটা যেন টাইমে চলে আসে। সুরজ তখন তাকে একটু রিশওয়াত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন ভাস্কর সেটা নেয় না। পরে ভাস্করের হাতে হর্ষিত মেহরার ব্যাংক স্টেটমেন্টটা লেগে যায়। তখন সে দেখতে পায় যে এত টাকার গ্যামলিং করে সে, এতগুলো টাকা সে কোথায় দেয়, কি জন্য এত টাকা লোন নেয়। তখন সে চলে যায় দালাল স্ট্রিটে। তখন জানতে পারে যে এখানে সে ব্যাংক থেকে টাকা নিয়ে এতগুলো টাকা সে স্টকে লাগায়, আর তারপর স্টক বেচে সেখান থেকে প্রফিট বার করে ব্যাংকে আবার টাকা ফেরত দিয়ে দেয়। তারপরে ভাস্কর সুরজকে আবার ডিল করার জন্য ডাকে, যেখানে সুরজ বলে আমরা আপনার সব রকম দিক থেকে খেয়াল রাখবো। ভাস্কর তখন বলে আমার দুটো কন্ডিশন রয়েছে, যে পয়সাটা তোমরা পাবে প্রফিটের সেখান থেকে আমার 1% টাকা চাই, আর তার সঙ্গে সঙ্গে যখন কোনো স্টক কেনার হবে বা বেচার হবে সেই খবরটা যেন সবার আগে আমি পাই। আর এই কথাতে সুরজ রাজি হয়ে যায়। আর তারপরে এইভাবেই তাদের ব্যবসা চলতে থাকে। আর এরকম করতে করতে ভাস্কর অনেকটা বেশি বড় লোক হয়ে যায়, কিন্তু তার কাছে এত পয়সা
হওয়া সত্ত্বেও এই পয়সাগুলো ব্ল্যাক মানি ছিল, তাকে এগুলো হোয়াইট করতে হবে। আর তারপরে ভাস্করের অ্যান্থনি ভাইয়ের একটা লোক আনওয়ারের কথা মনে পড়ে। আনওয়ার এইসব ব্যাপারে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, সেই জন্য সে গাইড করে। সে বলে যে আপনি একটা লটারির টিকিট করে নিন, তাহলে এই টাকাটা ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে যাবে। তেমনটাই করে ভাস্কর। নেক্সট দিন ভাস্করের লটারি লেগে যায়। 25 লাখ টাকার লটারি লাগে, ট্যাক্স কেটে সে 17 লাখ টাকা পায়। 17 লাখ টাকা হোয়াইট মানি অনেক বড় টাকা হয়। তার কাছে অনেক পয়সা হয়ে গিয়েছিল। তার কাছে এতটা পয়সা ছিল, তার বোনের বিয়ের জন্য সে পুরো দোকানই কিনে নিয়েছিল জুয়েলারি। তার সাথে সাথে সে একটা অনেক দামি গাড়িও নিয়ে নিয়েছিল। আর তার বোনের বিয়েটা অনেক ধুমধাম করে করিয়েছিল। আর এরিয়ার সব থেকে বড় লোক হয়ে গিয়েছিল এখন ভাস্কর। ভাস্কর নিজের বউয়ের জন্য একটা দোকানও খুলে দেয়, আচারের দোকান। আর তার সঙ্গে সঙ্গে পাটেল ভাই তাকে বিরক্ত করতো বলে তাকে সে আচ্ছা করে মজা চাখিয়ে দিয়েছিল। কিন্তু এদিকে সুমতি অনেক বেশি মন খারাপ করে নিয়েছিল। তার মনে হচ্ছিল ভাস্কর পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। ভাস্করের কাছে অনেক পয়সা চলে এসেছিল ঠিকই, কিন্তু ভাস্কর পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। ভাস্কর কারোর সাথে ঠিকভাবে কথা বলতো না, কারোর সাথে ঠিকভাবে বিহেভিয়ার রাখতো না। তার মধ্যে পয়সা আসার পরে অনেক বেশি দেমাক চলে এসেছিল। কিছুদিন পরে ভাস্করের কাছে কাটারি ব্যাংকের ম্যানেজার আসে। সেই ম্যানেজারটা বলে তার ওয়াইফের জন্য সে একটা লকার খোলাতে চায়। তখন সে ম্যানেজারের একটা পেপারের উপরে নজর যায়, কাটারি ব্যাংকের পেপার। তখন সেটা দেখে সে বুঝতে পারে যে এটা তার সই করা নয়, আর এই কথাটা সে ভাস্করকে জানায়। আর সেই ভিআর গুলো দেখে কাটারি ব্যাংকের ম্যানেজার ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে হর্ষদ মেহরা তাদেরকে বোকা বানিয়েছে, তাদেরকে স্ক্যাম করে লুটে নিয়েছে। এখন যদি এই ব্যাপারটা বাইরে আসে তাহলে তারা সবাই জেলে যাবে, তার সঙ্গে সঙ্গে চাকরি তো তাদের যাবেই। হর্ষদ মেহরা নকল কাগজ বানিয়ে মাগদা ব্যাংকের থেকে 90 কোটি টাকার উপর লোন নিয়ে নিয়েছে, আর সেগুলো এখন অবধি ফেরত দেয়নি। আর এই কথাটা শুনে কাটারি ব্যাংকের ম্যানেজারের হার্ট অ্যাটাক চলে আসে, আর যার কারণে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখার পরে ভাস্কর অনেক রেগে যায়। সে তৎক্ষণাৎ সুরাজের সাথে কথা বলে। তখন ভাস্কর বলে, তুমি আমাদেরকে লুটে নিয়েছো, তুমি এভাবে কিভাবে করতে পারো? তখন সেই লোকটা বলে যে আপনিও এর মধ্যে সামিল রয়েছেন, আপনাকেও তো ঠিক টাইমে পয়সা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ভাস্কর বুঝতে পারে সে অনেক বড় ট্র্যাপে পড়ে গেছে। তাকে সামান্য মাত্র চারা বানিয়ে পেছনে অনেক বড় ষড়যন্ত্র করা হচ্ছিল। ভাস্কর তখন বলে নেক্সট বিয়ারের আগে তোমাদেরকে পয়সা ফেরত দিতে হবে। আর এদিকে সেই লোকটি বলে, যদি না করি তাহলে তুমি কি করবে? তুমিও তো আমাদের সাথে মিলে রয়েছো। আর তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। সে তো পুরো ঘাবড়ে যায়। এদিকে সে খবর পায় শাম্বাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। তারপরে ভাস্কর জানতে পারে যে সে ইল্লিগাল কাজের মধ্যে জড়িয়ে গিয়েছিল, যার কারণে তাকে পুলিশ ধরে নিয়েছিল। আর তার এখন সব টাকা লসে চলে গিয়েছে। কিন্তু তখন ভাস্কর তার হেল্প করে। আর এদিকে সুমতির ফ্যামিলিতেও পয়সার খুব কমই চলছিল, কারণ সুমতির ভাইয়ের ব্যবসায় লস হয়ে গিয়েছিল। তাই জন্য তার মা সুমতিকে টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু সুমতি এখানে কোনো কিছু হেল্প করবে না বলে সেখান থেকে চলে আসে। তারপরে সুমতির মা সুমতিকে অনেক উল্টোপাল্টা বলে, এমনকি তার আচারের ব্যবসা নিয়েও বলে। তারপর সুমতি রেগে মেগে এসে দোকান ভেঙে দেয়। আর যখন ভাস্কর তাকে থামাতে যায়, সে তখন ভাস্করকে বলে, এই সব কিছু আমি তোমার জন্য করছি, আমার পুরনো ভাস্করকে লাগবে, আমি এভাবে থাকতে পারছি না, তুমি চেঞ্জ হয়ে গেছো। আর এটা শোনার পরে ভাস্করের নিজের মধ্যে রিগ্রেট হয়। আর তারপরে আমরা দেখতে পাই অনেক বছর পরে ভাস্করের বাবা আজকে প্রথমবারের মতন কথা বলে। তার বাবা তখন ভাস্করকে চার্জে নেয়। সে বলে, আমি তোমার সবকিছুর ব্যাপারে জেনে গিয়েছি, আমি সিএ ছিলাম, তুমি আমাকে বোকা ভেবো না। সে বলে, তুমি জুয়া খেলছো, জুয়া খেলা খারাপ নয়, কিন্তু কখন থামতে হবে সেটা তোমাকে জানতে হবে। ভাস্কর তখন তার বাবার কথাটা বুঝতে পারে। তারপরের দিন যখন সুরাজ পিআর গুলোকে সাইন করাতে আনে, তখন ভাস্কর সেখানে সই করে না। ভাস্করের কাছে ব্যাংকের ম্যানেজারেরও কল আসে। সে বলে, তুমি কেন পিআরে সই করছো না? ভাস্কর তখন বলে, হ্যাঁ স্যার, আমি করে দেবো। এই বলে সে কথা বারবার কাটিয়ে দিত। তার সাথে সাথে ভাস্কর এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এদিকে পাটেল ভাইকে সে নিজের স্কুটিটা পর্যন্ত দিয়ে দেয়। তারপরে সে ওয়াইফের কাছ থেকেও ক্ষমা চায়। সে তার ওয়াইফকে বলে, আমার কাছে যতই পয়সা চলে আসুক না কেন, আমি তোমাকে সেমই ভালোবাসবো, আমার ভালোবাসা তোমার জন্য কোনোদিনও বদলাবে না। তারপরে ভাস্করকে জিএম ডেকে পাঠায়। সে জিজ্ঞাসা করে, তুমি পিআরে কেন সই করছো না? তারপরে ভাস্কর বলে, এখন থেকে সেই পিআর গুলোতে সই করতে পারবে না, কারণ এরা আগে সেটেলমেন্ট গুলো করছে না, এই কারণে ভাস্কর এদের পিআরে সাইন করবে না। সেখানে জিএম তাকে উল্টোপাল্টা বলাতে তখন ভাস্কর বলে, আমি 1 মাস ধরে আমার রেজিগনেশন লেটারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আজকেই দিয়ে দেবো ভাবছিলাম, এই নিন, আজকে থেকে আমি রিজাইন করছি। আমি এভাবে আমার ব্যাংকের সাথে ফ্রড করতে পারবো না, আমি আমার ব্যাংকটাকে মায়ের মতন ভালোবাসি। আর যেতে যেতে ভাস্কর অনেক বড় একটা সিন ক্রিয়েট করে যায়, আর সবাইকে বলে যায় যে এই ব্যাংকে সে কতটা ভালোবাসে, আর এই ব্যাংকের সঙ্গে সে গাদ্দারি করতে পারবে না। তারপরে সিনটা প্রেজেন্টে চলে আসে। তখন লক্ষ্মণ রাও সিবিআই এর অফিসারটা ভাস্করকে বলে,
কোনোদিন ওই পয়সাটা সিবিআই এর অফিসারটা বলে পয়সাটার ব্যাপারটা হর্ষদ মেহরা ছিলই না। যে পয়সাগুলো তুমি এতদিন কামিয়েছো সেই পয়সাগুলোকে তোমাকে মাগদা ব্যাংকে ফেরত দিতে হবে। আর এখানে আমরা জানতে পারি সিবিআই অফিসার এই ব্যাংকের ম্যানেজার এবং জিএম এর সাথে হাত মিলিয়েই এখানে এসেছে। ব্যাংকের ম্যানেজার বলে যে কাটারি ব্যাংকের যে নকল কাগজগুলো তৈরি করা হয়েছিল সেগুলো আমাদের দ্বারাই তৈরি করা হয়েছিল, আর এই টাকাগুলোকে নিয়ে হর্ষদ মেহরা স্টক মার্কেটে লাগাতো। কিন্তু রিসেন্ট কিছু দিন ধরে তার একটু লস যাচ্ছিল, যার কারণে আমাদেরকে একটু টাকা বার করতে হয়েছে, আর সেই টাকা থেকে আমরা ভালো মতন কমিশন পেতাম। আর তার মাঝখানে তুমি সাইন করা বন্ধ করে দিয়েছো, কিন্তু তুমি এদিকে অনেকগুলো টাকা নিয়ে স্টক মার্কেটে লাগাতে আর নিজের কেরিয়ারটা ভালোভাবে সেট করছিলে। আর এইভাবে তুমি 100 কোটি টাকা কামিয়ে নিয়েছো। এইবার তুমি যে 100 কোটি টাকাটা কামিয়েছো সেটা চুপচাপ মাগদা ব্যাংকে ট্রান্সফার করে দাও। আর তারপর ভাস্করকে বাধ্য হয়ে সেই চেকের মধ্যে সই করতে হয়। আজ অব্দি ভাস্কর নিজের লাইফে যে কটা টাকা কামিয়েছিল সেই সব কটা টাকা তাকে এই ব্যাংকে আবার দিয়ে চলে যেতে হয়। তাদের কোথাও না কোথাও মনে হচ্ছিল ভাস্কর হয়তো কোনো কথা কাউকে না কাউকে বলে দেবে, কিন্তু ভাস্কর কোনো কথা কাউকেই জানায় না। যদি সে বলতে চায় তাহলে সে নিজেই ফেসে যাবে। কিন্তু আমরা এদিকে দেখি ভাস্কর কিন্তু অনেক খুশি ছিল। সে একটা ভিখারিকে পয়সাও পর্যন্ত দেয়, আসলে পুরো মানি ব্যাগটা, আর তার সঙ্গে গান শোনার বাজনাও দিয়ে দেয়। পরের দিন সকালে ব্যাংকের মধ্যে যখন ভাস্করের চেকটা জমা দিতে যায় তখন জানতে পারে ভাস্করের অ্যাকাউন্ট 10 দিন আগেই ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আর সে সব টাকা বাইরে বার করে নিয়েছিল। ব্যাংকের ম্যানেজার যখন সিস্টেমে ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করে তখন সে দেখতে পায় যে এখনো অবধি ব্যাংকের অ্যাকাউন্টে 100 কোটি টাকা শো করছে, কারণ সেটা আগের মাসের রিপোর্ট ছিল। এ মাসের রিপোর্টটা খাতায় লেখা রয়েছে, মাস শেষ হলে সেটা কম্পিউটারে এন্ট্রি হবে। আর এদিকে আমরা ভাস্করকে দেখতে পাই যে তার সব টাকা নিয়ে চলে গেছিল আমেরিকা, তার বাবা আর তার পুরো ফ্যামিলিকে নিয়ে। আসলে ভাস্কর সবার আগে এই প্ল্যানিং গুলো করে রেখেছিল, আর তার বাবাই এই প্ল্যানিং এ তাকে সব থেকে বড় হেল্প করেছে। যখন সে তার বাবাকে সবকিছু জানায় তার বাবা তাকে বলে তোমাকে এই খেলা থেকে সবার আগে বার হতে হবে। আর এদিকে ভাস্কর আরবিআই তে মাগদা ব্যাংকের জন্য কমপ্লেনও করে দিয়েছিল যে তার ব্যাংকের মধ্যে ফ্রড হচ্ছে। এইভাবেই সে তার রেকর্ডকে নিট অ্যান্ড ক্লিন বানিয়ে নিয়েছিল, আর এইভাবেই মাগদা ব্যাংকের সব অফিসার গুলো জেলে চলে গিয়েছিল। আর এর সাথে সাথে ইনভেস্টিগেশন অফিসার লক্ষ্মণ রাওয়েরও জেল হয়ে গিয়েছিল। আর এরা সবাই জেলে বসে এটাই ভাবছিল ভাস্কর কিভাবে তার সব টাকা নিয়ে কেমন পালিয়ে গেল। এই সব কিছুর মধ্যে তারা তিনজনে ফেসে গেল। আর এদিকে আমরা দেখতে পাই ভাস্করকে, সে আমেরিকাতে অনেক বড় একটা হোটেল রেস্টুরেন্ট খুলেছে, যেখানে তার কাছে অনেক পয়সা রয়েছে, তার কাছে কোনো টাকার অভাব নেই। সে এখন অনেক অনেক বড় লোক হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে সে এটাও বলে জুয়া খেলা উচিত, কিন্তু কখন বন্ধ করতে হবে সেটা জানতে হবে, কারণ লোকে কি করেছো সেটা মনে রাখবে না, কি করে শেষ করেছো সেটা মনে রাখবে। আর এর সাথে সাথে লাকি ভাস্কর মুভির এক্সপ্লেনেশনটি এখানে শেষ হয়। এর সাথে সাথে লাকি ভাস্কর মুভির এক্সপ্লেনেশনটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করো, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করে নিও, যাতে করে যখনই আমি নতুন এক্সপ্লেনেশন আনবো তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর কমেন্ট সেকশানে তোমাদের যা মনে হয় সেটা তুমি লিখে যেতে পারো। আর তার সাথে সাথে তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলের বাকি এক্সপ্লেনেশনগুলো কিন্তু চেক আউট করতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।